বেসিকলি আমাদের ব্যান্ডের নাম ছিল ড্রিমকেল, মেটাল কোর হেভি মেটালের দিকে নিয়ে আসি, অ্যান্ড এই জন্য নামটাও প্লাজমিক নক, একটু ড্রিমকেল থেকে প্লাজমিক নক, সো শিফটটা এই জন্য একটু হেভি হয় আর কি। শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশ গণ্ডি ছাড়িয়ে আপনার আন্তর্জাতিক অঙ্গনেও পারফর্ম করেছেন। আমেরিকান একটা রেডিও স্টেশনে প্লে হয়, আর কিছুদিনের মধ্যে একটা চেক রিপাবলিকের পোর্টালে হচ্ছে আমাদের একটা ইন্টারভিউ প্রকাশ পাবে। সাউন্ড নাকি লিরিক নাকি আইডিয়া, কোন বিষয়টা মাথায় আসে? তখন যেটা মাথার পরে ভর করে ওটাতেই বেশি ফোকাস করা হয় তখন। শব্দের ভেতরেও লুকিয়ে থাকে শক্তি, আর সেই শক্তি যখন সুর হয়ে ধরা দেয় তখন তৈরি হয় এক অন্যরকম সুরের যাত্রা। আজকের অ্যাকোস্টিক লাউঞ্জ সিজন 1 এপিসোড 6-এ আমরা এমন এক ব্যান্ডকে আমন্ত্রণ জানিয়েছি যাদের গানে আছে এনার্জি, আছে এক্সপেরিমেন্ট, আর আছে সাউন্ডের ভেতর নতুন কিছু খুঁজে পাওয়ার প্রেরণা। লেটস ওয়েলকাম প্লাজমিক নক। সঙ্গে আছে আমি মৌসুমী সুলতানা। সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই ভালো আছি, আপনাদেরকে ধন্যবাদ। আমারও খুব ভালো লাগছে, কারণ আজকে সরাসরি স্টুডিওতে আপনাদের গান শুনতে পাবো। তো নিশ্চয়ই আপনাদের সঙ্গে সবার সঙ্গে পরিচিত হব একে একে, কিন্তু তার আগে আপনাদের সবচেয়ে জনপ্রিয় যে গানটা সেটা শুনে আসতে চাই এবং দর্শকদের শোনাতে চাই। কোন গানটা শুনবো প্রথমে? আমরা নির্বাসিত প্রহর দিয়ে শুরু করতে যাচ্ছি। এটা তো অনেক জনপ্রিয় একটা গান, নিশ্চয়ই আমরা শুনে আসি, তারপর পরিচিত হব। বৃষ্টির কোনো রাতে পুরনো স্মৃতি ভেবে আনমনে লিখতে বসা একটি ছেলে, প্রকৃতি তার দিকে তাকিয়ে এক মনে ভুলিয়ে দিতে অতীতগুলো, ঠিক তার বিপরীতে অচেনা আধারেতে নিশ্চুপ বসে থাকা একটি মেয়ে, প্রকৃতি তার দিকে চিৎকার করে ভালো ছড়ে, ছবি ভালো তার নীরবতা। এখানেই শেষ নয়, তবু রয়ে যায় অন্ধকার কিছু গল্প, পচে যাওয়া স্বপ্নের আর কোনারে ভেবে ওঠে প্রকৃতি। সমুদ্রের বিশাল ব্রহ্মাণ্ডে হারিয়ে যাওয়া কোনো নাবিকে কষ্টার্জিত কিছু অবহেলায় আর অপূর্ণতা, তবুও কেন সব শেষে ব্যর্থ আয়োজনে দুজন পড়ে থাকে ভিন্ন গ্রহে, বেকার অভিশাপে বৃষ্টি আসে ঝড় হয়ে ভেঙে দেয় দুজনের পৃথিবীকে, তবুও কেন সব শেষে ব্যর্থ আয়োজনে দুজন পড়ে থাকে ভিন্ন গ্রহে, বেকার অভিশাপে বৃষ্টি আসে ঝড় হবে ভেঙে দেয় দুজনের পৃথিবীকে। লিখে যায় অবিরত, বলে না মেয়েটি, বসে থাকে অপেক্ষা, বলে না ছেলেটি, লিখে যায় অবিরত, বলে না মেয়েটি, বসে থাকে অপেক্ষায়, তবুও কেন সব শেষে ব্যর্থ আয়োজনে দুজন পড়ে থাকে ভিন্ন গ্রহে,
বাহ, অসাধারণ। আসলে প্লাজমিক নকের গানের একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের হাই এনার্জি, সেটা কিন্তু আমি পাচ্ছিলাম। যদিও আমার লাইভ পারফরমেন্স দেখা হয়নি, কিন্তু আমি সোশ্যাল মিডিয়া আপনাদের গান শুনেছি এবং আজকে সরাসরি শুনতে পেয়ে সত্যি অনেক ভালো লাগছে। অনেক ধন্যবাদ এত চমৎকার একটা গান উপহার দেওয়ার জন্য। এখন একটু পরিচিত হতে চাই সবার সঙ্গে। আমি একটু ডান দিক থেকে যেতে চাই। প্রথমে আপনার পরিচয় এবং ব্যান্ডে কি কি দায়িত্ব পালন করছেন আপনি? আমি সাজিদ, আমি দ্য গিটার প্লেয়ার, আর ঢাকার বাইরে শো হলে আমি হোটেলগুলো আর কি বুকিং করি। আচ্ছা, আচ্ছা। মানে আনটোল্ড ম্যানেজার এরকম টাইপের কিছু দায়িত্ব ভাগ করে দিতে হয়। এটা সব ব্যান্ডে একজন থাকে আনটোল্ড ম্যানেজার। আচ্ছা, তারপর আমি সানি, আমি ড্রামার অফ দিস ব্যান্ড। আর বেসিক্যালি ব্যান্ডটা ম্যানেজ করা আমার দায়িত্ব, ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশন এগুলো আমরা করে থাকি আর কি, মানে শোজ অ্যান্ড কি গান করব, ট্র্যাক লিস্ট, তারপরে জ্যামে Planning কি গুলো। অল দ্য প্ল্যানিংস করে থাকি। আচ্ছা, আচ্ছা। এবার একটু বামে যেতে চাই। আমি জিসান, ভোকাল আর ব্যান্ডের টোটালটাই কোঅর্ডিনেট করি। বাহ, পুরোপুরি দায়িত্বে আছেন জি স্যার। আমি আবির, আমি দ্য গিটারিস্ট অ্যান্ড সবচেয়ে কনফিউজড গাই। কনফিউজড কেন? আচ্ছা, এটা এই গল্পে পরে আসবো, আমরা কি পরিচিত হইনি। আমি পারভেজ, বেস প্লে করি প্লাজমিক নকে। মূলত প্রত্যেকটা গানের গ্রুভটা ধরে রাখাই আমার দায়িত্ব, সেটাই করে যাচ্ছি আর কি। বা আপনাদের টিম প্রসেসটা অনেক ভালো লাগছে, মানে সবাই মিলে একটা টিম ওয়ার্ক, মানে সবাই যার যার দায়িত্বটা পালন করে। Right. নিশ্চয়ই সেগুলো আমরা শুনবো, গল্পগুলোও শুনবো, অভিজ্ঞতাগুলোও শুনবো, শেয়ার করবো। তার আগে একটু জিসানের কাছে যেতে চাই। এই যে প্লাজমিক নক নামটা, এই নামের পিছনে গল্পটা কি, মানে কিভাবে, আগে শুনতে চাই ব্যান্ডটা কিভাবে তৈরি হলো? এটা কি 2017 সালে শুরু হয়েছিল 2007 যাত্রাটা? থেকে শুরু। 2007 থেকে। আমাদের আচ্ছা। ফাউন্ডার মেম্বার সানি ভাই সানি আছে, আছেন। আমি সানি সানির ভাই নাম বললেই ভালো দেখেছি। হবে। 2007 সালে এটার হ্যাঁ, জন্ম। ফাউন্ডেড অন Founded, আচ্ছা। বেসিক্যালি আমাদের ব্যান্ডের নাম ছিল ড্রিমকেল, এটা হচ্ছে 2007-এ। তো তখন একটা আমাদের ফার্স্ট রিলিজ ট্র্যাক ছিল হচ্ছে স্বপ্নের রাজ্য, মিক্স অ্যালবাম। তো তখন নোকিয়া আইসি একটা কম্পিটিশন হয়, তো ওখানেই গানটা খুব জনপ্রিয় হয়। তারপর থেকেই হচ্ছে ড্রিমকেলের পথযাত্রা। বাট 2 বছর পরে ড্রিমকেলের যারা এক্সিস্টিং মেম্বার ছিলেন তারা সবাই আর কি অ্যাব্রোডে, কেউ পড়াশোনা বা ফ্যামিলি কন্টিনিউ করতে পারে না। দেন আমি এবং আমার একজন ফাউন্ডার মেম্বার হচ্ছে আদিল, আমরা দুজন চিন্তা করলাম যে লেটস ডু সাম হেভি স্টাফ। সো সেই ক্ষেত্রে আমাদের জনরাটাও চেঞ্জ করে একটু মেটাল কোর, হেভি মেটালের দিকে নিয়ে আসি। অ্যান্ড এই জন্য নামটাও প্লাজমিক নক, একটু ড্রিমকেল থেকে প্লাজমিক নক। সো শিফটটা এই জন্য একটু হেভি হয় আর কি। এই নামটা মানে কার মাথায় আসছিল? এটা আমার মাথা থেকে আসছিল। সো প্লাজমা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট ইউনিট আমাদের ব্লাডে, সো এটা হচ্ছে প্লাজমিক, সো দ্যাটস ইন দ্য ব্লাড। আর হচ্ছে নকটা হচ্ছে যেমন হেড ব্যাং, সো সেখান থেকে নকও হচ্ছে একটা হার্ডওয়ার্ক, সো দুটা মিলে প্লাজমিক নক। মানে এই নামটার মাধ্যমে কি আপনারা আপনাদের সাউন্ড এনার্জিকে রিপ্রেজেন্ট ইয়া, করেন? এই জন্য আমরা বলি অনেক সময় হ্যাশট্যাগ স্টে নকিং, আচ্ছা, উই আর দ্য নকার্স, এই ধরনের কথা বলি। সো আমরা আর কি সবার ডোর নক করতেছি, যারা ইউথ আছে, যারা আমাদের ফ্যান্স আছে সবাইকে, বিকজ আমাদের গানগুলো সব হচ্ছে আমাদের জীবন নিয়ে, পৃথিবী নিয়ে, ডিফারেন্ট স্টোরি নিয়ে, এগুলোই হচ্ছে আমরা গানের মাধ্যমে দেই, অ্যান্ড টু নক আদার গাইজ মাইন্ড। সো সেই জন্য প্লাজমিক নক। এবার একটু সাজিদের কাছে যেতে চাই। সাজিদ, একটু জানতে চাই যে আপনাদের আসলে মিউজিক স্টাইলটা কেমন? আমাদের মিউজিক স্টাইল হচ্ছে ইভলভিং, যদিও আমরা সবাই মেটাল এবং রক পছন্দ করি। আমাদের প্রথম অ্যালবাম যেটা মৃত সভ্যতা, সেটা পুরোপুরি মেটাল কোর ধারার গান ছিল, কিন্তু আমাদের পরের অ্যালবামটা বের হতে আরও 5 বছর লেগে যায়। এর মধ্যে নিজেদের ইনফ্লুয়েন্স চেঞ্জ হয়, গ্রোথ হয়। সো আমরা এখন চেষ্টা করছি, সেকেন্ড অ্যালবামে যেমন সব ধরনেরই গান ছিল, তো আমরা চেষ্টা করছি এইখানে আমাদের 5 জনের হচ্ছে 5 ধরনের ইনফ্লুয়েন্স আর কি। আমি যেমন থ্র্যাশ মেটাল পছন্দ করি, আবির হচ্ছে পপ গান অনেক পছন্দ করে। সো আমরা হচ্ছে চেষ্টা করছি রকের মধ্যে রেখেই নতুন কি ধরনের আমরা ইনফ্লুয়েন্স আনতে পারি, নতুন একটা সাউন্ড বের করতে পারি 5 জনের ইনফ্লুয়েন্স মিলিয়ে, কিন্তু এটা রক আর মেটালের মধ্যেই থাকবে। আপনাদের ম্যাক্সিমাম একটা রক মানে মেটাল কনসার্টে আপনারা বেশি পারফর্ম করেছেন, এরকম কি? জি, রক কনসার্টের যে এনার্জিটা সেটা আমরা খুবই এনজয় করি। বিশেষ করে আমরা 3 জন, আমরা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের সময়টাতে বড় হয়েছি আর কি। সো আন্ডারগ্রাউন্ডের সোনালি একটা যুগ ছিল। সো মেটাল কনসার্টে যেই জিনিসগুলো হয়, মশপিট হয় বা সামনে এসে মানুষ হেডব্যাং করে, সো সেই জিনিসটা আমাদের খুবই ভালো লাগে আর কি। তো এই এনার্জিটা আসলে আমরা অন্য কোথাও পাই না।
এটা একদমই লাইভে পাওয়া যায়, যেটা লাইভ জি কনসার্টে। তা তো এই বিষয়গুলোর কথা বলবো, একটু আপনাদের অভিজ্ঞতাগুলো শুনবো, লাইভ পারফরমেন্সের অভিজ্ঞতাগুলো শুনবো, যেখানে বড় বড় ব্যান্ডদের সঙ্গে আপনারা শেয়ার করেছেন, সেটাও শুনবো। একটু তার আগে জিসানের কাছে যেতে চাই। জিসান, আপনাদের এই ব্যান্ড শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশ গণ্ডি ছাড়িয়ে আপনারা আন্তর্জাতিক অঙ্গনেও পারফর্ম করেছেন, ভারতে আপনারা পারফর্ম করেছেন। হ্যাঁ, এই আন্তর্জাতিক অর্জনগুলো সম্পর্কে একটু জানতে চাই। এটা আমরা লাস্ট 2024-এ পহেলা বৈশাখে আমরা ম্যানি স্কোয়ারে, কলকাতার ম্যানি স্কোয়ারে পারফর্ম করেছিলাম পহেলা বৈশাখের শোতে। আমাদেরকে ইনভাইট করেছিল বেসিক্যালি ট্যালেন্টওয়ালা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম, আচ্ছা আচ্ছা। আর্টিস্ট হিসাবে বাংলাদেশ থেকে আমাদের সাথে ওইবার কন্ট্যাক্ট করেছিল। তো অভিজ্ঞতা তো খুবই ভালো, আবারও যেতে চাই, বাট এই যে কিছু অবস্টেকলস আছে আমাদের, যে বর্ডার রিলেটেড, এগুলার জন্য আর কি এখনো পর্যন্ত আর কথা পরেটা আগাই নেই। হোপফুলি আবার হবে। তো আপনারা তো পারফর্ম করছেন, কিংবা এর মধ্যে কি কোনো আন্তর্জাতিক কোনো অর্জন, মানে পুরস্কার বা অ্যাওয়ার্ড কিছু আছে কিনা আপনাদের ঝুলিতে? রিসেন্টলি দেশ বিদেশে? আমাদের ঝুলিতে হচ্ছে কলকাতার ওইটা শোটাই আছে এখনো পর্যন্ত। আচ্ছা, এখন পর্যন্ত সেভাবে আন্তর্জাতিক পুরস্কার কিংবা সেভাবে কোনো আপনারা না, আমাদের স্বীকৃতি? ওইটাই মানে ইন্টারন্যাশনাল অ্যাপিয়ারেন্স ওইটাই ফার্স্ট ছিল। আসলে আমাদের যে জনরা, এখানে পুরস্কারের আর কি ব্যাপারটা একটু কমই থাকে। খুব যে মিউজিক্যাল অ্যাওয়ার্ডস হয় মেটালের জন্য, সেটা আসলে হচ্ছে না, যেটা অবশ্যই হওয়া উচিত। বাট আমরা এই পারফর্ম করার সুযোগটাকেই একটা স্বীকৃতি বলে মনে করি। আমাদের কিছু গান গত বছর হচ্ছে আমেরিকান একটা রেডিও স্টেশনে প্লে হয়, আর কিছু দিনের মধ্যে একটা চেক রিপাবলিকের পোর্টালে হচ্ছে আমাদের একটা ইন্টারভিউ প্রকাশ পাবে। সো আমরা যে এই বাইরের মানুষ থেকে এই প্রস্তাবগুলো পাচ্ছি, যে তারাও বলছে যে আমরা আপনাদের উপর একটা প্রোফাইল করতে চাই বা আপনার গানটা একটু প্লে করতে চাই, এটাই আমাদের কাছে পুরস্কার আসলে। তার চেয়ে তো বড় কথা, আপনারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, বাংলাদেশের গানকে রিপ্রেজেন্ট করছেন, এর চেয়ে তো বড় পুরস্কার তো আর কিছু হতে পারে না। বাংলাদেশের ব্যান্ড ইন্ডাস্ট্রিকে আপনারা পরিচয় করিয়ে দিচ্ছেন আন্তর্জাতিক মহলে, এর চেয়ে তো বড় পুরস্কার কিছু হতে পারে না। এবার একটু আবিরের কাছে যেতে চাই। আবির, আপনাদের মিউজিককে কিভাবে বর্ণনা করবেন? মানে এক্সপেরিমেন্টাল নাকি অল্টারনেটিভ নাকি অন্য কিছু? আমাদের মিউজিকটা অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল। সাজিদ ভাই অলরেডি বললো যে আমরা এক একজন অ্যাকচুয়ালি এক একটা ব্যান্ডের থেকে ইনফ্লুয়েসড বা আর্টিস্টের থেকে ইনফ্লুয়েসড, অ্যান্ড আমাদের এক্সপেরিমেন্টটা চলতেই থাকে। দেখা গেছে যে কেউ একজন একটা নির্দিষ্ট গানে একটা আউটপুট দিল বা একটা কম্পোজিশনে দেখা গেছে যে নির্দিষ্ট কোনো জনরা প্রাধান্য পায় না, বরং এক্সপেরিমেন্টটা বেশি হয়, কারণ এক একজন মেম্বার বিলংস টু ডিফারেন্ট জনরা। ডিফারেন্ট। একটু পারভেজের কাছে যেতে চাই, তারপর একটা গানে ফিরবো। পারভেজ, আপনাদের ইন্সপিরেশন কি কারা, দেশি ব্যান্ড নাকি বিদেশি ব্যান্ড? অ্যাকচুয়ালি আমরা একটু আগে আবির যেটা বললো, বিভিন্ন ধরনের ব্যান্ডের গান শুনছি, যেহেতু আমাদের এক্সপেরিমেন্টাল নিয়ে কাজ করতেছি, মেটাল কোর বিভিন্ন ধরনের কাজই করি। সো দেশি ব্যান্ড, দেশের বাইরের ব্যান্ড, বিভিন্ন ব্যান্ডই আছে আমাদের ঝুলিতে। সো আমাদের প্রত্যেকের চয়েস আলাদা। সো ওইখান থেকে আমরা যার যার চয়েস মতো গান শুনি। তো সেইখান থেকে আমরা থিম নিয়ে দেখা গেছে নতুন নতুন কাজ নিয়ে আসার চেষ্টা করছি। তাহলে এবার আরেকটা গান আমরা শুনতে চাই, আবারও আড্ডায় ফিরবো, আপনাদের সঙ্গে অনেক মজার মজার অভিজ্ঞতাগুলো শেয়ার করবো দর্শকদের সঙ্গে। তো জিসান, এবার কি গান শুনবো আমরা? আমাদের একটা গান উপলব্ধি নামে আছে, আচ্ছা, উপলব্ধি শিরোনামে, ওই গানটা এবার করি। ঠিক আছে, আমরা শুনে আসি গানটা। জানি না আমি তোমার মনে কতটুকু আছি কল্পনাতে, তোমার স্মৃতি এখনো আসে নিঃশ্বাস
এখনো আমি একলা রাতে জেগে থাকি শূন্য ঘুমহীন চোখে, অতীতের কথা মনে মনে অশ্রু নামে দু চোখ বেয়ে। কেন তুমি চলে গেলে অলিখিত গল্প বলে, মাঝো আমি পড়ে থাকি এই শহর জুড়ে। কেন তুমি চলে গেলে অলিখিত গল্প বলে, মাঝো আমি পড়ে থাকি এই শহর জুড়ে। একাকী আমি অচেনা পথে, তুমি নেই পাশে। বহু দূরে স্পর্শে আমার থাকবে মিশে, যতদিন আমি রব বেঁচে। স্পর্শে আমার থাকবে মিশে, যতদিন আমি রব বেঁচে। বাহ, অসাধারণ। যারা আসলে প্লাজমিক নককে ভালোবাসে, ভক্তদের নিশ্চয়ই হৃদয় ছুঁয়ে যাবে এই গানটা শুনে। অবশ্য আমার তো অনেক ভালো লেগেছে, নিশ্চয়ই দর্শকরা মুগ্ধ ধন্যবাদ হবে। আপনাকে। একটু জিসান জানতে চাই, গানের লিরিক লেখে কে আসলে? আমাদের Right. গানের লিরিক এখনো পর্যন্ত যেগুলা করা হয়েছে তার মধ্যে সবগুলাই সোফার আদিল ভাইয়ের লেখা। আদিল আচ্ছা। ভাই আমাদের ফাউন্ডার মেম্বার, আচ্ছা আচ্ছা, উনি এখন ইউএসএ তে আছেন। ও আচ্ছা। তো লিরিক তো লেখা হয়, যখন লিরিক লেখার পরে আপনারা যখন টিম প্রসেসটা করেন, তখন আসলে কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দেন? সাউন্ড নাকি লিরিক নাকি আইডিয়া, কোন বিষয়টা মাথায় আসে আসলে প্রথমে? তখন যেটা মাথার পরে ভর করে ওইটাতেই বেশি ফোকাস করা হয়, তখন আচ্ছা এক্সপেরিমেন্ট করা হয়। দেখা যাচ্ছে একটা জিনিস মাথায় আসলো, ওইটা ব্লেন্ডেড হচ্ছে না, ঠিক আছে, তাহলে নেক্সট অপশন আচ্ছা, অন্য কিছু করি, তখন অন্যভাবে করি আর কি। অন্য কিছু বলতে অন্যভাবে করি, তখন যেটা ফাইনালি মনে হয় শুনতে ভালো লাগছে সেভাবেই আর কি আগানো। মানে এখানে ভাবনাটা তখন একটু চেঞ্জ অ্যাড হয়ে যায়। করতে যাচ্ছিলাম যে বেসিক্যালি কম্পোজিশনটা হচ্ছে আমরা 2টা বা 3টা কম্পোজিশন করি পার সঙ্গে, টু বি অনেস্ট। হুম। তো ওখান থেকে গান যেটার সাথে স্যুট হয় ফাইনালি আমরা ওটাই চুজ করি। তো দেখা যায় যে এরকম আমরা ডেমো সং একটার এগেনস্টে 2টা বা 3টা বানাই, সেখান থেকে যেটা ভালো লাগে ওটার উপর হচ্ছে ফাইনালি আমরা ওয়ার্কআউট করে দেন আমরা রেকর্ডিংয়ে শিফট করি। সো দিস ইজ দ্য প্রসেস। ফাইনালি উই ভোট, অ্যান্ড সবচেয়ে বড় আমাদের কিছু ক্লোজ ফ্রেন্ডস আছে, কিছু ফ্যান্স আছে, তাদের সাথে একটু মাঝে মাঝে শেয়ার করি, তাদেরকে জ্যামিং ইনভাইট করি, ওরা আসে। সো এটা হচ্ছে হিডেন আর কি, আমরা Story. বলি না যে আচ্ছা আচ্ছা, তো ওটা বোঝা যায় ওদের এক্সপ্রেশনস যে কোনটা। সো দেন উই পিক দ্যাট। সানি আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে। যেহেতু আপনি প্রথম থেকে এই ব্যান্ডের সঙ্গে আছেন 2007 সাল থেকে, জি। তো সেই সময়ের ব্যান্ড সঙ্গীত আর এখনকার ব্যান্ড দলগুলো যারা নতুন নতুন আসছে ব্যান্ড দলগুলো, তো এই পার্থক্যটা কি দেখতে পাচ্ছেন? সময়ের সঙ্গে সঙ্গে এই ইন্ডাস্ট্রিতে কি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন আপনি? হিউজ চেঞ্জ। আগে আমরা জ্যাম করে গান করব, গান করে আমরা একটা শোতে পারফর্ম করব, এটা একটা অনেক ড্রিম ছিল, বিকজ অপরচুনিটিস অত মানে ইজি ছিল না। এখন তো অনেক ধরনের অপরচুনিটিস আছে, ইভেন ফর এক্সাম্পল স্কিলস ডেভেলপ যেটা আমরা বলি, এখন তো ইউটিউবস অ্যান্ড আদার্স অনেক ধরনের অপরচুনিটিস আছে। আমরা হচ্ছে অনেক কষ্টে দেখে দেখে শিখে বড় ভাইদের, বাইরের মিউজিশিয়ানদের আমাদের অনেক টাকা ডিভিডিস কিনতে হতো, আর এখন তো আমরা ইজিলি ইন্টারনেটের মাধ্যমে পাই। সো এটা একটা মেজর শিফট। দেন আগে যেটা ছিল, সাজিদ একটু আগে মেনশন করেছে আন্ডারগ্রাউন্ডের, তো আগে আন্ডারগ্রাউন্ডে একটা অনেক বড় একটা এফোর্ট ছিল, যেখানে আমরা সবাইকে চিনতাম। এখন একটু স্ক্যাটার্ড হয়ে গেছে, সবাই একটু আলাদা আলাদা, অ্যান্ড সবাই অনেক সোশ্যাল মিডিয়া ফোকাসড। দেখা একদম। যাচ্ছে যে দ্য মেজর চেঞ্জ ইজ ব্যান্ডের 17 বা 18 বছর একটা ব্যান্ড কন্টিনিউ করা, আর ওইটার এক ধরনের হচ্ছে কষ্ট বা এক ধরনের রেজাল্ট থাকে।
আবার কিছু ব্যান্ড আছে যে 6 মাস কাজ করেই হচ্ছে মোর ফোকাসড নাওয়াডেজ, সো দ্যাটস দ্য ডিফারেন্ট থিং। আগে ছিল যে ব্যান্ড এক্সপিরিয়েন্স কিনা, বা এখন হচ্ছে যে একটা গান ন্যাশনাল হিট হয়ে গেছে, সো ওই ব্যান্ডের পিছনেই সবাই খুব ফোকাস থাকে, Focus সো দ্যাটস থাকে। দ্য ডিফারেন্ট থিং। একদমই তাই। একটু সাজিদের কাছে যেতে চাই। সাজিদ, আপনাদের জার্নিটা শুরু হয়েছে মানে সোশ্যাল মিডিয়া থেকে। আমরা সোশ্যাল মিডিয়াতেই বেশি আপনাদের গান দেখতে পাই, যেমন ইউটিউব, ফেসবুকে। তো সোশ্যাল মিডিয়া থেকে জার্নি শুরু হওয়াটা এটা কতটা চ্যালেঞ্জিং ছিল প্রথমে? সোশ্যাল মিডিয়া এটা যেমন একটা চ্যালেঞ্জ, এটা হচ্ছে একটা অপরচুনিটিও নিয়ে আসে। আগে যেমন আমাদের সিনিয়র যারা, তাদেরকে কি করতে হতো, একটা শো হলে দেয়ালে পোস্টার করতে হতো। অনেক সময় দেখা যেত রাস্তার ছেলেপেলেরা ওই পোস্টারটা ছিঁড়েও নিত। আমি হচ্ছে ধানমন্ডিতে স্কুলে ছিলাম, আমি যখন বাসায় যেতাম দেয়ালে দেখতাম অর্ধেক পোস্টার, বুঝতাম এটা কনসার্টের, কিন্তু ছিঁড়া অবস্থায় বোঝা যাচ্ছে না কোথায় কত টাকা কষ্ট পেতাম। সো এখন হচ্ছে ধরেন আমি একটা পোস্ট দিলেই ওইটা হয়তো কয়েকজন দেখতে পাচ্ছে, আমরা 5 জন পোস্ট দিলে 5 জনের ডিফারেন্ট ফ্রেন্ডস আছে, ওইটা আরো জায়গায় রিচ শেয়ার হচ্ছে হচ্ছে আর কি। বিভিন্ন জায়গায়, এটা জি, সো সবার কাছে চলে যাচ্ছে, পৌঁছে যাচ্ছে। আসলে সো এটা যদি অবশ্যই অবস্টেকেল আছে, কিন্তু আমরা যদি এটাকে অবস্টেকেল হিসেবেই ধরে নিই তাহলে হচ্ছে এটা আসলে এনজয়মেন্টটা চলে যাবে। তখন মনে হবে যে না, আগের যুগই ভালো ছিল, আমরা কত কষ্ট করি। সো দেখতে হবে যে কোন কোন দরজা খুলে গেছে আমাদের জন্য। যেমন হচ্ছে আগে হয়তো একটা অ্যালবাম বের করতে হতো, তখন হয়তো আপনি আপনার গানটাকে বাইরে পাবলিশ করতে পারতেন, কিন্তু এখন আমরা চাইলে সিঙ্গেল হিসাবে দিতে পারি, যে 3 মাস পর পর একটা গান দিলাম। অনেক ব্যান্ড এইভাবে হচ্ছে তাদের অ্যালবামটা রিলিজ করে 3 মাস পর পর একটা গান। সো এখন অনেক ইজি হয়ে গেছে আর কি, দর্শককে পাওয়াটাও যেমন ইজি হয়ে গেছে, মার্কেটিংটাও ইজি হয়ে গেছে। আবার হচ্ছে এই আর কি, এর সাথে কিছু চ্যালেঞ্জেসও আসে, কিন্তু আমরা হচ্ছে এটা যেই পজিটিভ দিকগুলো নিচ্ছে ওইটার উপরই ফোকাস করছি। একই সঙ্গে দর্শকদের রেসপন্সও কিন্তু দেখা যায়, কত রিচ হচ্ছে, কত ভিউ হচ্ছে, কত মানুষ শুনছে আপনার গানটা, সেটা তাৎক্ষণিকভাবে আপনি জেনে হ্যাঁ, যাচ্ছেন। তারাও কমেন্ট করছে। যেমন হচ্ছে গিয়ে আগে আমরা আমাদের আইডলদের দেখার জন্য হচ্ছে কনসার্টে টিকিট কাটতাম, হুম। বা হচ্ছে গিয়ে আমার এখনো মনে আছে যে ছোটবেলায় আমি ক্লাস 1-এ থাকায় একবার আয়ুব বাচ্চু স্যারকে দেখেছিলাম নিউ মার্কেটে, পিছন থেকে, তাও আবার এটা আমার এখনো মাথায় আছে, কিন্তু আচ্ছা। কোনোদিন তো কথা বলা হয়নি। কিন্তু এখন হচ্ছে আমাদের ফ্যান্সদের সাথেও এঙ্গেজমেন্ট বেড়ে যায়, যে কেউ একজন চাইলো একটা মেসেজ দিয়ে দিল যে হ্যাঁ গানটা ভালো আছে, বা আমরা কনসার্টের পর প্রায় মেসেজ পাই যে শোটা ভালো আছে। কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমরা তো আইডলদেরকে বলতে পারতাম না যে খুবই ভালো হ্যাঁ, বাজিয়েছে, ভালো লেগেছে বলতাম বা- না, যদিও আমাদের হাত পা কাঁপতো। একদমই ঠিক। সো এটা আমরা খুবই এনজয় করি, যে যখন আমরা একটা শো এর পর বাসায় গিয়ে দেখি যে 10টা মেসেজ আসছে, তখন মনে হয় যে না, শোটা ভালো আছে। মাঝে মাঝে বাসায় গিয়ে দেখি একটা মেসেজ, তাও ভাবলাম যে একজনই হয়তো প্রশংসা করবে, না মা মেসেজ দিছে ফোন অফ কেন, তখন বুঝছি যে আচ্ছা আচ্ছা, না, পরের শোটা একটু ভালো করতে হবে। আরো ভালো করতে হবে। হ্যাঁ, যাক, তাৎক্ষণিকভাবে সবকিছু বোঝা যায়, এটা একটা হ্যাঁ, ইনস্ট্যান্ট ফিডব্যাক। ইনস্ট্যান্ট ফিডব্যাক। একদম। জিসান, একটু জানতে চাই, আমরা এখন প্রায়ই দেখি যে ব্যান্ডগুলোতে বিশেষ করে ভেঙে যায়, তো আপনাদের টিমে কিরকম কখনো আশঙ্কা বা কখনো মনে হয় যদি ভেঙে যায় তাহলে কি করবেন, বা না, ভেঙে যাও? বেসিক্যালি ভাঙার ব্যাপারটা না। আমরা লাস্ট কিছুদিন আমাদের আদিল ভাই তো একদম মানে প্রথম থেকেই ছিলেন আমাদের সাথে, মানে একসাথে আদিল ভাইয়ের সাথে সানি ভাইয়ের সাথে আমরা ছিলাম আর কি, যে ওনারা যেহেতু ফাউন্ডার মেম্বার। তো সানি ভাই 23-এর প্রথমে তো গেল, হ্যাঁ 23-এর প্রথমে যখন গেল, সরি আদিল ভাই প্রথমে 23-এর প্রথমের দিকে যখন গেল, তখন বেশ কিছুদিন সাজিদকে একা ক্যারি অন করতে হয়েছে, শো পুল আপ করতে হয়েছে। তখন আমরা 5 জন মেম্বার থেকে 4 জনের শো পুল আপ করতেছিলাম। 2023-এ অনেকগুলা গিগ করা হয়েছে, 24-এও শুরুর দিকে কয়েকটা করা হয়েছে, তারপরে তো একটা চেঞ্জ আসলো। সো তারপরে মিন টাইমে আমরা আবিরের সাথে কথা বললাম, আবিরও গত বছর জয়েন করছে আমাদের সাথে, খুব বেশি না হলেও কয়েকটা শো করছে আবির। তো এই তো আবার আগের ইয়েতে মানে সাউন্ড নিয়ে আমরা ফিরতে যাচ্ছি আর কি, আগের ফর্মে ফিরতেছি আর কি। ফিরছেন আপনারা। একটু আবিরের কাছে যেতে চাই, এমন কোনো গান আছে যেটা তৈরি করতে গিয়ে বা আপনাদের দৃষ্টিভঙ্গি বদলে গেছে? সোফার আমি জয়েন করার পর কোনো গান হচ্ছে আমরা রিলিজ করতে পারিনি, আচ্ছা। বাট উই আর ওয়ার্কিং অন সাম নিউ ট্র্যাকস। সো আমার জন্য যদি বলেন, আমি হচ্ছে আমার লাইফের ওয়ান অফ দ্য ফার্স্ট কনসার্টে প্লাজমিক নককে দেখছিলাম। সো আমার জন্য প্লাজমিক নকে বাজানোটা কাইন্ড অফ ড্রিম, কখনো মানে ওই টাইমটাতে চিন্তা করতে পারতাম না। সো যখন হচ্ছে আমি
বাজাইতেছি প্লাজমিক নকে, অ্যান্ড কম্পোজিশনগুলো হচ্ছে কাজ করার সুযোগ পাচ্ছি। সো আমি ওইটাকে হচ্ছে একটা অপরচুনিটি হিসেবে দেখতেছি, অ্যান্ড আমার নতুন নতুন লেসন তো আছেই। সো আমার জন্য বলতে গেলে দৃষ্টিভঙ্গির ব্যাপারটা আমি টোটালি জাস্ট একটা লেভেল জাস্ট আপ হয়ে গেছে আমার জন্য। সো এটা টোটালি জোস এক্সপিরিয়েন্স। একটা জোস এক্সপিরিয়েন্স। আচ্ছা, এবার একটু পারভেজের কাছে যেতে চাই। পারভেজ, এরকম কি কখনো হয়েছে কিনা যে একটা ছোট সাউন্ড বা একটা বিট থেকে পুরো একটা গান তৈরি হয়ে গেছে? অ্যাকচুয়ালি প্রায় সময় হয় এরকম যে আসলে আমরা তো চেষ্টা করি যে সবাই যার যার জায়গা থেকে একটা ইনপুট দেওয়ার জন্য। অনেক সময় দেখা যায় বিভিন্ন কাজ করতে গিয়ে একটা নির্দিষ্ট প্যাটার্ন ক্রিয়েট হয়, তো ওই প্যাটার্ন থেকে হয়তো দেখা গেছে নতুন নতুন গানের সূচনা হয়। তো আমরা প্রত্যেকে চেষ্টা করি যার যার জায়গা থেকে ওইটা নিয়ে কাজ করার জন্য। এক্ষেত্রে অনেক রকম হয়তো মতবিরোধ বলেন বা যেটাই হোক, এরকম অনেক ব্যাপার হয়। বাট এক সময় গিয়ে একটা নির্দিষ্ট পয়েন্টে আমরা চলে আসি, দেন নতুন নতুন গানের আইডিয়া তখন আমাদের জেনারেট হয়। একদমই তাই। একটু সানির কাছে যেতে চাই। সানি তো অনেক দিন ধরেই দলের সঙ্গে আছেন, তো এই যে টিম প্রসেসটা আমরা দেখলাম, শুনলাম আপনাদের কাছ থেকে, তো যখন মতবিরোধ হয় তখন এগুলোকে কিভাবে ম্যানেজ করেন? টু বি অনেস্ট, মারাত্মক ঝগড়া হয়। তাই মানে নাকি? হ্যাঁ, এটা আসলে আচ্ছা। ওইটা ইনডোরই কথাবার্তা, মানে অনেক ঝগড়া হয়। ঝগড়া কি বলতে ধরনের হচ্ছে যুক্তি। ফর এক্সাম্পল, সাজিদ একটা রিফ আনলো, ওখানে আসলে গানের প্যাটার্নটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট ও দিতেই চাচ্ছে, এটা আমরা চাচ্ছি না। আচ্ছা, আবার আমি একটা ড্রামস একটা রুডিমেন্টস ক্রিয়েট করলাম যেটা গানের সাথে যাচ্ছে না, ওভারপ্লেড মনে হচ্ছে, তখন জিসান বলছে ভাই এটা দিয়েন না। আবার দেখা যাচ্ছে আমরা চাই জিসান একটু হাই পিচে গাক, ওখানে বলছে ভাই এখানে হাই পিচে হচ্ছে না আমার। সো প্রত্যেকটা জিনিসে এরকম হয়। ঠিক তেমনি বেইজেও দেখা যাচ্ছে যে বেইজ যেই গ্রুভটা আমরা চাচ্ছি, পারভেজ অথবা চাচ্ছে না ভাই এখানে একটু আমি একটু ফাস্ট বাজাই বা কিছু বাজাই। তো এইভাবে আর কি মতবিরোধ হতে হতেই আমরা একটা পর্যায়ে এসে ওকে ফাইন এটাই রাখো, এটাই ভালো। পরে একটা সুন্দর জিনিস হ্যাঁ হয় সৃষ্টি হয়, তাই তো? হ্যাঁ, এখন এরকম আছে যে 4-5টা গান আমাদের রেডি, বাট আমরা এখন ওগুলা করিই না কাজ, বিকজ মনে হচ্ছে ওগুলা ভালো লাগতেছে না। যেমন সবাই বলে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো, আর মতবিরোধ থেকে যদি একটা সুন্দর গান হয় হ্যাঁ, তাহলে মতবিরোধই ভালো। হ্যাঁ, সেটাই। আচ্ছা সানি, এবার আমরা আরেকটা গান শুনতে চাই। এবার কি গান শুনবো? ওকে, আমরা এখন যে গানটা করব সেটা হচ্ছে ওদের গল্প। ওদের গল্পটা হচ্ছে বেসিকলি ভূমিকম্প হয়, দেন হচ্ছে অনেক সময় ভূমিধস হচ্ছে, তারপরে বন্যা হচ্ছে, এই সময় মানুষদের যে সাফারিংস, যে কষ্ট, আচ্ছা, যে দেখা যায় দুর্দশাটা যেটা। হ্যাঁ, যে সেটার উপর বেস করে এই গানটা। তো গানটার নাম ওদের গল্প। আচ্ছা, তাহলে আমরা গানটা শুনে আসি। হঠাৎ বিকট শব্দ তোলায় আচ্ছন্ন চারিপাশ, নরকের বিভৎস আছাড়ে মৃতের সাথে বসবাস। কোথায় স্বপ্ন, কোথায় ভবিষ্যৎ, আজ সব অন্ধকার। ধ্বংসস্তূপের মাঝে চাপা পড়া অতৃপ্ততার হাহাকার। এখানে আমি দেয়ালের ওপাশে ক্ষীণ কণ্ঠস্বর, ওখানে দাঁড়ায় না কেউ নেই, অস্পৃশ্যের ছায়া ঘর। এখানে আমি দেয়ালে ওপাশে ক্ষীণ কণ্ঠস্বর, ওখানে দাঁড়ায় না কেউ নেই, অস্পৃশ্যের ছায়া ঘর। না কল্পনায় নির্মম বাস্তবতার পরিহার, কে পরোয়া অর্থ নয় আর ক্ষমতা, জঘন্য সহবাস। লাশের গন্ধে ভারী বাতাসে নিঃশ্বাস এখন বন্ধ প্রায়। দুমড়ে যাওয়া চিন্তাগুলো কতটা এখন অসহায়। মস্তিষ্কের অস্থিরতাটা শির দাঁড়াবে নেমে যায়। আল্লাহর আমার ছায়া এবার মুখোমুখি এসে দাঁড়ায়। ওরে ধীরে ভালো যায়, ধীরে ধীরে
ওখানে দাঁড়াই না কেউ নেই অস্তিত্বের ছায়া ঘর কল্পনায় নির্মম বাস্তবতার পরিহার বেপরোয়া অর্থ লোভ আর ক্ষমতার জঘন্য সহবাস এখানে আমি দেয়ালে ওপাশে ক্ষীণ কণ্ঠস্বর ওখানে দাঁড়াই না কেউ নেই অস্তিত্বের ছায়া ঘর এখানে আমি 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 এখানে অসাধারণ অসাধারণ, মানে অনেক হৃদয়স্পর্শী একটা গান। যদিও সানি বলছিলেন যে এটা একটা বন্যার প্রেক্ষাপট থেকে গানটা করা, তো সেই মানুষের দুর্দশাগুলো আসলে উঠে আসছিল গানেই আর কি। তো অনেক সিরিয়াস আলোচনা হলো, গান হলো, তো এবার একটু আড্ডা দেব। আড্ডা মানে আপনাদের দৈনন্দিন জীবনে যা যা ঘটে, রিহার্সেলের সময় কি করেন, একটু মজার কোনো স্মৃতি আছে কিনা বা মজার কোনো ঘটনা আছে কিনা রিহার্সেলের সময়? ওদের প্রতিদিনই কোনো না কোনো মজা হয় আসলে। আগের দিনেরটা আচ্ছা। লাস্ট দিনেরটাই চাপা পড়ে যায়। আমরা সবাই খুব নিয়ম মেনে লেট করে প্যাডে আসি। সবচেয়ে লেটে কে আসে? আমরা সবাই অনেক লেটেই আসি। সবাই লেট করে আসে? হ্যাঁ, আমরা এটাতে বেশ ভালো একটা কম্পিটিশন আচ্ছা। চলে আমাদের। হ্যাঁ, 6টার প্যাড মোস্ট অফ দ্য টাইম 8টার দিকে শুরু হয়। আচ্ছা, বাহ। আচ্ছা, তারপরে আর কি কোনো মজার ঘটনা আছে? মজার বলতে আমাদের সব থেকে মজার ছিল মানে ইন্ডিয়া ট্যুরটা, আর হচ্ছে কক্সবাজার আমরা একটা শো করেছিলাম। সো কক্সবাজার তো অলওয়েজ সবারই আমাদের পছন্দ। সো কক্সবাজার আমাদের একটা শো ছিল, আমরা 15টা ট্র্যাক করেছিলাম। এটা স্টেজটা ছিল হচ্ছে লাবণী বিচের উপরেই। আচ্ছা সো আচ্ছা, ওই সময় মানে ঢাকা টু কক্সে যাওয়া, দেন শো করা, সাম আদার ফান্ডস, দেন হচ্ছে আবার ঢাকা ব্যাক করা, এগুলা বৃহস্পতিবার আমাদের অফিস করে গিয়েছি আমরা, সেটাই। শো করেছি সন্ধ্যার সময়, আবার 11:30টায় জার্নি স্টার্ট করেছি ওখান থেকে। ওর দিন এসে অফিস। আমাদের ট্যুর গুলোতে খুব মজা হয়, to be honest, ট্যুরগুলোতে খুব মজা অনেক হয়। মজা হয়। হ্যাঁ, আমরা ট্যুরের যখন টাইম থাকে তখন হচ্ছে বাস স্ট্যান্ডে এটা আমরা টাইমলি যাওয়ার চেষ্টা করে। ওখানে আচ্ছা, মাঝে ওই মাঝে ওই late জায়গাটা হয়। টাইম দিয়ে যান, হ্যাঁ, তাই তো? ওখানে time And late we হয়। are blessed যে আমাদের অনেক ক্লোজ কিছু ছোট ভাই আছে, আমরা যে আচ্ছা। কোনো ট্যুরে ওদেরকে পাই। আচ্ছা তো আচ্ছা ওরা থাকে তো আরো মজা হয়। সো থ্যাঙ্কস টু দেম। আচ্ছা, একটু সাজিদের কাছে যেতে চাই। সাজিদ, প্রথমে শুরুতে বলছিলাম যে যে রক মেটাল কনসার্টগুলোতে আপনারা পারফর্ম করেছেন, সেখানে অনেক বড় বড় ব্যান্ড দলের সাথে আপনারা শেয়ার করেছেন, তো সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? আর বিশেষ করে আইসিসিবিতে যে কনসার্টে আপনারা পারফর্ম করেছিলেন। আচ্ছা আচ্ছা, আইসিসিবিতে তো বেশ কয়েকবারই করা হয়েছে। আসলে এটা আইসিসিবি এখন আনফরচুনেটলি ক্লোজ, বাট এটা হচ্ছে যখন আমরা বড় হচ্ছিলাম আমাদের সবারই একটা ড্রিম থাকে আর কি। একে তো আইসিসিবি, দুয়ে আর্মি স্টেডিয়াম। সো এটা আসলে মানে কিছু মুহূর্ত থাকে যে বিলিভ হয় না। যখন আমি আইসিসিবির ইয়াতে ছিলাম, আমি 8 বছর গিটার বাজানোর পর ওই অবস্থায় এসেছিলাম। প্রথম যখন গিটার আর কি ধরেছিলাম আর কি, আমার বাবা তার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরে যেত। সো সেখানে হচ্ছে আমার একটা মেয়েকে পছন্দ হয়, তো সে my গান God. গেত। আচ্ছা আচ্ছা, এখন আমার বিরাট বড় ঘটনা এটা। হ্যাঁ, এখন তারপর সরি বাবা। সো এখন হচ্ছে আমার এইম ছিল যে সে গাবে, আমি গিটার বাজাবো। আচ্ছা, সে গেত ময়ূরপঙ্খী রাতে রঙ্গিলে। সো আমি যখন গিটার শুরু করি আমার আলটিমেট টার্গেট ছিল ওইটা, আমি ময়ূরপঙ্খী গানটা তুলি। আচ্ছা So, আচ্ছা, যখন আমি আইসিসিবি স্টেজে দাঁড়াই, আমি তখন ভাবতাম যে জীবনেও কল্পনা করতাম না যে আমি এখন এটা বাজাচ্ছি, 3 ঘন্টা পর জেমস ভাই পারফর্ম করবে। সো এটা আসলে এখনো যখন আমার মাঝে মধ্যে আর কি ফ্ল্যাশব্যাক হয়, বিশ্বাস হয় না, বাট আই এম গ্ল্যাড যে ওই জিনিসটা হয়েছে আর কি। আর পারফর্মও তো করা যায়, কিন্তু আমরা যে সারাটা পেয়েছি সেটা আসলে আমার জন্য অনেক কিছু। স্টেজে দাঁড়িয়ে আমার কি জানি মনে হয়েছিল গানের মাঝখানে যে আন্ডারগ্রাউন্ডের ব্যাপারটা নিয়ে আসি, যদিও ওইখানে বেশিরভাগ রক ব্যান্ডই ছিল। সো আমরা দ্বিতীয় ব্যান্ড ছিলাম। আমি ক্রাউডে বললাম যে নেক্সট গান শুরু করার আগে আমি এইখানে একটা মশপিট দেখতে চাই। আমি ভেবেছিলাম কিছুই হবে না, পরে গান শুরুর সময় দেখে একটা মশপিট শুরু হয়ে গেছে। বাহ। তো এই জিনিসটা ভালো লাগে যে মানুষ এনজয় করে। সো এটাই, হোপফুলি আইসিসিবি উইল বি ওপেন अगेन এন্ড উই ক্যান গো देयर अगेन।
নিশ্চয়ই আবার আমরা সেই মঞ্চে আপনাদেরকে দেখতে চাই আবার। এবার একটু আবিরের কাছে যাই। আবির, আপনি শুরুতে বলছিলেন যে কনফিউজড গায় আপনি, তো কেন? এইটার রিজনটা হচ্ছে আই এম দি নিউয়েস্ট মেম্বার অ্যান্ড নতুন হওয়ার কারণে হচ্ছে সবচেয়ে বেশি কনফিউশন ক্রিয়েট হয়। লাইক হচ্ছে আমরা কোন সেট লিস্ট কখন বাজাবো, কেমনে কি বাজাবো, কোন গান বাজাবো কি বাজাবো না। দেন হচ্ছে যেহেতু আমি নতুন, সো সবগুলো গান হচ্ছে আমি স্টিল অ্যাকুরেটলি পুল অফ করতে পারিনি। সো আমি চাই হচ্ছে কঠিন কঠিন গানগুলো স্কিপ করতে। সো ওই কারণে হচ্ছে আমি একটা কনফিউশন অলওয়েজ ক্রিয়েট করার ট্রাই করি। যখন কোনো সেট লিস্ট দেওয়া হয় দেখা গেছে যে আমি ইজি আরও 4-5টা গানের নাম বলতেছি, ওইগুলো হচ্ছে ওরা আবার স্কিপ করতে পারতেছে না। সো সবার মধ্যে আমি কনফিউশন ক্রিয়েটও করি আর আমি নিজেও সবচেয়ে বেশি কনফিউজড হয়ে যাই। ইভেন সামটাইমস দেখা যায় যে গান বাজাইতেছি কনফিউজ, আমি এখন কোন পার্ট কেমনে কি কি জানি। তো ওই জন্য আর কি আসলে যাক। হোমওয়ার্ক কম করলে যেটা হয়। হ্যাঁ, আচ্ছা, তাও এটা উনি নিজেরটা নিজে স্বীকার করেছেন, এটা একটা বড় ব্যাপার, এটা সাহসের ব্যাপার আর কি। আচ্ছা, একটু পারভেজের একটা কাছে গান যাই। আছে না, দ্য পানিশমেন্ট ডিউ। আচ্ছা পারভেজ, এই টিমের ভিতরে সবচেয়ে মানে চিল কে? আবির? সে নিজে? আচ্ছা। সবাই যেহেতু আমাকে বলতেছে, আচ্ছা। আমি তো নিজের ব্যাপারটা জানি না, বাট আমার কাছে যাকে বেশি চিল মনে হয়, আমার কাছে সাজিদ ভাইকে খুব চিল মনে হয়। আচ্ছা, প্রত্যেকটা শোতে সে সবসময় চিল থাকে, কোনো প্যারা নাই। ইভেন স্টিল এখন পর্যন্ত সে চিল, তাকে দেখলেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, অল টাইম চিল গাই নাকি? অল টাইম অল টাইম। জি স্যার, আপনার কাছে একটু যেতে চাই। আমরা একেবারে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। তো একটু জানতে চাই আপনাদের নেক্সট প্রজেক্ট কি আসছে, আর আন্তর্জাতিক মিউজিক নিয়ে কোনো কাজ করার পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, আমরা রিসেন্টলি কিছু কর্পোরেট শোজের ব্যাপারে চিন্তা করছি। বড় একটা সেট লিস্ট করা হয়েছে, ওইগুলাই নিয়েই কাজ করতেছি, প্র্যাকটিস করছি যখন ওইগুলা নিয়ে। আর হচ্ছে সানি ভাই যেটা বললেন, কিছু গান পাইপলাইনে ছিল, এখন যখন যেটা মনে হচ্ছে প্র্যাকটিসের ফাঁকে ওইটা মানে যে অবস্থায় আছে তার থেকে একটু আগায় নেওয়ার চেষ্টায় আছি। আর কিছু আপনি যেটা বললেন অ্যাব্রোডে শো করার কিছু চেষ্টা, আছে? পরিকল্পনা ওটাই আছে এখনো পর্যন্ত। একদম, আমরা ওইভাবে নিশ্চয়ই কাজ আবারও করছি। আবারও আপনাদেরকে নিশ্চয়ই আন্তর্জাতিক মঞ্চে দেখতে পারবো, আমরা নিশ্চয়ই হোপফুল। সে প্রত্যাশা করছি নিশ্চয়ই। তো এবার আমরা শেষ করব, তো যাবার আগে কোন গানটা শুনবো? যাবার আগে আমরা প্রার্থনায় তুমি নামে একটা আমাদের ব্যালাড ট্র্যাক আছে প্রথম অ্যালবামে, ওই গানটা করতে যাচ্ছি। ঠিক আছে, আমরা গানটা শুনে আসি। যখন আধার শেষে আসবে ফিরে তুমি, তখন রাতের বুকে চাঁদের আলো উঠবে হেসে। আধার শেষে আসবে ফিরে তুমি, তখন রাতের বুকে চাঁদের আলো উঠবে হেসে। তখন তুমি বন্ধু হয়ে থেকো পাশে, তখন তুমি আলো হয়ে থেকো জ্বলে, হৃদয়ের ঝড় বৃষ্টিতে ভিজবো আবার একসাথে। পৃথিবী অবিরত রৌদ্র লোকে হাঁটবো পুরনো চেনা পথে। যখন পথ ভেঙে তুমি আসো
কখন বৃষ্টি শেষে ছুঁয়ে দাও আমার ভেজা হাতে, তখন তুমি আমার সাথে কোনো মেঠো পথে, তখন তুমি আমার সাথে জোছনার বেশি, তখন তুমি বন্ধু হয়ে থেকো পাশে, তখন তুমি আলো হয়ে থেকো জেনে হৃদয়ের জোছনার বৃষ্টিতে ভিজবো আবার একসাথে, পৃথিবী অবিরত রৌদ্র লোকে হাঁটবো পুরনো চেনা পথে, যখন মধ্যরাতে কলম হাতে অচেনা কবিতাতে, তখন স্নিগ্ধ ভরে শিশির ভেজা মাঠে খালি পায়ে, বাহ, অসাধারণ। মানে প্লাজমিক নকের এই সুরের মূর্ছনায় আমি মানে ভেসে ভেসে যাচ্ছিলাম, এখনও একটা রেশ রয়েই গেছে স্টুডিওতে। প্লাজমিক নকের সব সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনারা স্টুডিওতে এসে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। প্লাজমিনকের পক্ষ থেকে আমরা banglanews24.com-কে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং অবভিয়াসলি অ্যাকোস্টিক লাউঞ্জকে জানাচ্ছি ধন্যবাদ আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য। অ্যান্ড হোপফুলি দিস শো উইল গ্রো সুন, অ্যান্ড আমরা আপনাদের সাথে ইন ফিউচারে থাকতে পারবো। আর আমাদের যারা ফ্যান্স অ্যান্ড ফলোয়ার যারা আছেন, প্লিজ বি উইথ আস, অ্যান্ড আমরা ভেরি সুন নিউ ট্র্যাক নিয়ে আসতেছি। সো কিপ রকিং, স্টে নকিং। একদমই তাই, আমরাও আপনাদের নতুন গানের জন্য অপেক্ষা করে বসে থাকবো। নিশ্চয়ই নতুন নতুন গান আপনারা আমাদেরকে উপহার দেবেন। দর্শক, এ ছিল আজকের অ্যাকোস্টিক লাউঞ্জ সিজন 1 এপিসোড 6। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো শিল্পী, নতুন সুর আর নতুন অনুভূতি নিয়ে বাংলা নিউজের পর্দায়। ততক্ষণ পর্যন্ত সুরের এই নক যেন আপনাদের হৃদয়ে বাজতেই থাকে।